আসসালামু আলাইকুম, সবাইকে বিদ্যা বন্ধু পাঠশালার পক্ষ থেকে আবারও ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন শুরু করতে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকে প্রথম ক্লাসে আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন ধরনের স্তর এবং বয়েল-চার্লসের সূত্র সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে 1500 কিলোমিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট যে অঞ্চলটি বায়ু দ্বারা ঘিরে রয়েছে সেই স্তরটাকে বলা হয় হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে ভূপৃষ্ঠ থেকে 1500 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা বায়ু দ্বারা ঘিরে রয়েছে সেটাই হচ্ছে বায়ুমণ্ডল। এখন বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাস থাকে এবং বিভিন্ন স্তরও রয়েছে। তো আমরা ধারাবাহিকভাবে স্তরগুলো আলোচনা করব। আমাদের প্রথম যে স্তরটা সেটা হচ্ছে টপোস্ফিয়ার। তাহলে প্রথমে 1 নম্বর হচ্ছে টপোস্ফিয়ার। টপোস্ফিয়ার। আচ্ছা, এখন এই টপোস্ফিয়ার স্তর সম্পর্কে আমরা জানবো। তাহলে টপোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য। 1 নম্বর 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এর উচ্চতা। উচ্চতা টপোস্ফিয়ার স্তরের উচ্চতাটা যেমন এইখান থেকে হচ্ছে এ পর্যন্ত হচ্ছে টপোস্ফিয়ার। এই উচ্চতাটা সাধারণত হয়ে থাকে 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। 2 নম্বর, এই স্তরের তাপমাত্রা তাপমাত্রা এই স্তরের তাপমাত্রা সাধারণত 15 ডিগ্রি সেলসিয়াস থেকে থেকে -55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। 3 নম্বর, এই স্তরের মুখ্য গ্যাস এই স্তরের মুখ্য গ্যাসগুলো হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন। মনে রাখার বিষয় হচ্ছে নাইট্রোজেন বিদ্যমান থাকে 78% এবং অক্সিজেন বিদ্যমান থাকে 21% এবং বাকি 1% বিদ্যমান থাকে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, হিলিয়াম, আর্গন, ক্রিপ্টন, এই সকল গ্যাস। এই সকল গ্যাসগুলো হচ্ছে মিলে বাকি 1% হয়। ওকে, আচ্ছা। এখন দেখো 2 নম্বর আমরা যে স্তরটা দেখবো এবং মেইন আরেকটা বিষয় হচ্ছে যে যে সকল ঝড় বৃষ্টি আমরা দেখি, ঝড় বৃষ্টিগুলো কিন্তু সব এই স্তরে হয়। টপোস্ফিয়ারে হচ্ছে ঝড় বৃষ্টি হয়। ঝড় বৃষ্টি সব এই টপোস্ফিয়ারে হয়। এরপরে 2 নম্বর আমাদের যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার স্ফিয়ার তাহলে 2 নম্বর স্তরে আমরা দেখব হচ্ছে এটার উচ্চতা। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এবং 2 নম্বর হচ্ছে এর তাপমাত্রা। স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা সাধারণত -55 ডিগ্রি সেলসিয়াস থেকে +2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। -55 ডিগ্রি থেকে +2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে এর মুখ্য গ্যাস। মুখ্য গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারের মুখ্য গ্যাস হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। এবং মনে রাখার বিষয় হচ্ছে যে এই স্তরে 4 নম্বর যে পয়েন্টটা আসে, আমাদের ওজোন স্তর বিদ্যমান থাকে। ওজোন স্তর বিদ্যমান থাকে বিদ্যমান আমরা সূর্য থেকে যে রেডিয়েশনগুলো দেখতে পারি সেই রেডিয়েশনগুলা হচ্ছে এই ওজোন স্তরে আসে এবং ওজোন স্তর আমাদের সূর্যের বেগুনি রশ্মি ইউভি রশ্মি থেকে হচ্ছে আমাদেরকে রক্ষা করে। তাহলে এই ওজোন স্তরটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 3 নম্বর আমরা যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে আহ মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডল বলা হয়। আমরা ইংলিশে লিখি মেসোস্ফিয়ার।
মেসোস্ফিয়ার, তাহলে মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের 3 নম্বর স্তর। মেসোস্ফিয়ারের উচ্চতা, 1 নম্বর হচ্ছে মেসোস্ফিয়ারের উচ্চতা। উচ্চতা, মেসোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার। এবং এর তাপমাত্রা, 2 নম্বর হচ্ছে এর তাপমাত্রা। তাপমাত্রা মনে রাখবে, মেসোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে +2 ডিগ্রি সেলসিয়াস থেকে -93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এবং এই স্তরে তাপমাত্রা কেন মাইনাস হয়, এর পিছনে রিজন হচ্ছে এই স্তরে তোমার প্রতি 1 কিলোমিটার উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা -6.5 করে, মানে কমতেছে আর কি, তাপমাত্রা কমবে 1 কিলোমিটার উচ্চতার জন্য। 1 কিলোমিটার উচ্চতার জন্য 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কমবে। তোমরা মনে রাখবে যে তাপমাত্রা হ্রাসের সাথে সাথে টেম্পারেচার, মানে মানে টেম্পারেচার হ্রাসের, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাসের যে ঘটনা, এটাকে বলা হয় নেগেটিভ লেপস রেট। আর উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধির যে ঘটনা, এটাকে বলা হয় পজিটিভ লেপস রেট বা ধনাত্মক বিলোপন হার। তাহলে উচ্চতা বাড়ার সাথে সাথে, মানে উচ্চতা বাড়ার সাথে সাথে আমাদের তাপমাত্রা যদি কমে, তাহলে এটাকে বলা হয় হচ্ছে নেগেটিভ লেপস রেট। নেগেটিভ লেপস রেট। লেপস রেটের বাংলা হচ্ছে বিলোপন হার, লেপস রেট। আর যদি আমার উল্টা ঘটনা ঘটে, যে তাপমাত্রা বাড়তেছে হচ্ছে আমাদের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, তাহলে সেটা হচ্ছে পজিটিভ লেপস রেট। পজিটিভ লেপস রেট। লেপস রেট। ওকে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এই স্তরের গ্যাসগুলা কি কি, মুখ্য গ্যাস। এই স্তরের মুখ্য গ্যাসগুলো হচ্ছে 3 নম্বর, মুখ্য গ্যাসগুলো হচ্ছে O2+, নাইট্রোজেন, O+, এবং ওজোন গ্যাস। এগুলো হচ্ছে এই স্তরের মুখ্য গ্যাস। এর পরবর্তীতে আমরা যে স্তরটা দেখব সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার। আচ্ছা, এখন এই থার্মোস্ফিয়ারে উচ্চতা, 1 নম্বর হচ্ছে উচ্চতা, হাইট। মনে রাখবে থার্মোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে এর তাপমাত্রা, টেম্পারেচার। থার্মোস্ফিয়ারের তাপমাত্রা সাধারণত -93 ডিগ্রি সেলসিয়াস থেকে 1785 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এই স্তরের তাপমাত্রা কেন এত বেশি, এর পিছনে কারণ হচ্ছে যে এই স্তরটি আমাদের সূর্যের খুবই কাছাকাছি। সে কারণে সূর্যের বেগুনি রশ্মিটা এই স্তরে সহজে আসতে পারে এবং এই কারণে হচ্ছে এই স্তরের তাপমাত্রা অনেক বেশি হয়ে থাকে। আর আরেকটা কথা মনে রাখবে যে মহাকাশ থেকে নানান সময় নানান ধরনের উল্কাপিণ্ড আসে। উল্কাপিণ্ডগুলা সাধারণত এই স্তরে এসে তাপমাত্রার ফলে হচ্ছে পুড়ে যায়। সে কারণে হচ্ছে যে এই স্তরের তাপমাত্রা অনেক বেশি। এবং মহাকাশ স্যাটেলাইট যেগুলো আছে, স্যাটেলাইটগুলো হচ্ছে আমাদের এই স্তরে অবস্থান করে। অর্থাৎ থার্মোস্ফিয়ারে হচ্ছে আমাদের স্যাটেলাইট বা মহাকাশ যে স্টেশনারিগুলো আছে, স্টেশনগুলো আছে, সেই স্টেশনগুলো কিন্তু এই স্তরে অবস্থান করে। এর পরবর্তীতে আমরা যে স্তরটা দেখব, আচ্ছা, এই স্তরের মুখ্য গ্যাস। মুখ্য গ্যাস। তাহলে এই স্তরের মুখ্য গ্যাস হচ্ছে, যেহেতু এই স্তর অনেক উত্তপ্ত, এর পিছনে রিজন হচ্ছে এখানে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস বিদ্যমান থাকে। এরপরে 4 নম্বর আমাদের যে স্তরটা থাকবে সেটা হচ্ছে, 4 নম্বর না 5 নম্বর যে স্তরটা থাকবে এটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার।
এক্সোস্ফিয়ার। আচ্ছা, এখন দেখো এই এক্সোস্ফিয়ারের উচ্চতা, প্রথমত আমরা দেখব এক্সোস্ফিয়ারের উচ্চতা। এর উচ্চতা হচ্ছে 500 কিলোমিটার থেকে 1500 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তাহলে এর উচ্চতা হচ্ছে 500 কিলোমিটার থেকে 1500 কিলোমিটার, 500 কিলোমিটার থেকে 1500 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এর তাপমাত্রা। এর তাপমাত্রা হচ্ছে সাধারণত 1785 ডিগ্রি সেলসিয়াসের বেশি, এর বেশি। এবং এই স্তরের মুখ্য গ্যাস, মুখ্য গ্যাস, এই স্তরের মুখ্য গ্যাসগুলো হচ্ছে হিলিয়াম এবং হাইড্রোজেন। তাহলে এগুলো ছিল হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার সংক্রান্ত, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার সংক্রান্ত আলোচনা। তো পরবর্তীতে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন আমরা দেখব গ্যাসের নির্ভরশীলতা এবং গ্যাসের একক সম্পর্কে। তো আমরা জানি গ্যাস যেহেতু এমন এক ধরনের পদার্থ যেগুলো আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি থাকে এবং আন্তঃআণবিক আকর্ষণ বলও অনেক কম থাকে। সেক্ষেত্রে গ্যাসের বিষয়টা সাধারণত 4টি বিষয়ের উপর নির্ভর করে। 4টি বিষয় কি কি? 1 নম্বর হচ্ছে এর আয়তন, এর আয়তনের উপর নির্ভর করে। 2 নম্বর নির্ভর করে হচ্ছে চাপের উপরে। 3 নম্বর নির্ভর করে হচ্ছে ঘনত্বের উপরে। এবং 4 নম্বর হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে। এই 4টা বিষয়ের উপর গ্যাসের বিষয়গুলো নির্ভর করে। তাহলে এখন আসো আমরা একটু দেখে আসি। প্রথমে আমরা আয়তন সম্পর্কে দেখব। 1 নম্বর হচ্ছে আমরা জানি যে 1 লিটার সমান হচ্ছে 10⁻³ মিটার কিউব। 2 নম্বর হচ্ছে 1 লিটার সমান 10⁻³ সিসি কিউবিক সেন্টিমিটার। 1 লিটার সমান 10⁻³ সেন্টিমিটার কিউব। 1 লিটার সমান 10⁻³ মিলিলিটার। 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। এগুলো হচ্ছে আমাদের লিটারের থেকে আমরা অন্যগুলোতে কনভার্ট করতে পারি। 2 নম্বর হচ্ছে চাপ। চাপের ক্ষেত্রে 1 ATM সমান 101,325 এত প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার। 101.325 কিলো প্যাসকেলে আমরা কনভার্ট করতে পারি, কিলো প্যাসকেল। 3 নম্বর আমরা দেখব হচ্ছে 1 ATM সমান 760 মিলিমিটার পারদস্তম্ভ চাপ। 1 ATM সমান 760 টর। টরটা হচ্ছে বেসিক্যালি এফপিএস একক, ফুট পাউন্ড সেকেন্ড। আর 1 ATM সমান 76 সেন্টিমিটার পারদস্তম্ভ চাপ, সেন্টিমিটার পারদস্তম্ভ চাপ। ওকে, এগুলো হচ্ছে আমাদের চাপ গেল। আর ঘনত্ব বেসিক্যালি আমরা প্রকাশ করি হচ্ছে 2টা পদ্ধতিতে আমরা প্রকাশ করি। একটা হচ্ছে কেজি পার মিটার কিউব এককে আমরা প্রকাশ করি। আর 2 নম্বর হচ্ছে আমরা গ্রাম পার সেন্টিমিটার কিউব এককে প্রকাশ করে থাকি। আমরা 2টা পদ্ধতিতে প্রকাশ করে থাকি এবং টেম্পারেচারটা নর্মালি আমাদের ক্যালভিনে হবে। ওকে, গেল। এবারে হচ্ছে আমরা একটু দেখব যে এসআই পদ্ধতিতে আমরা কিভাবে করি। তাহলে চলো আমরা এসআই পদ্ধতিতে দেখে আসি। তো এসআই পদ্ধতিতে দেখার জন্য আমরা একটা বক্স করে নিই, এখানে ছোট্ট করে একটা বক্স করে নিই। ওকে, তো এসআই মনে রাখবে, এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে প্যাসকেল, আয়তনের একক হচ্ছে মিটার কিউব, এরপরে হচ্ছে ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। ওকে, এগুলো হচ্ছে আমাদের একক এবং টেম্পারেচারটা অবশ্যই ক্যালভিনে হবে।
আরেকটা হচ্ছে সিজিএস পদ্ধতি। সিজিএস আচ্ছা, সিজিএস পদ্ধতিতে সিজিএস সিজিএস পদ্ধতিতে চাপের একক হচ্ছে এটিএম এবং আয়তনের একক হচ্ছে লিটার, ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং তাপমাত্রা হবে ক্যালভিনে। এগুলো হচ্ছে আমাদের একক। আচ্ছা, এরপরে আমরা একটু এসএটিপি, এসটিপি এবং এনটিপি সম্পর্কে জানবো। তাহলে প্রথমত আসে হচ্ছে এসএটিপি এবং এসটিপি। তাহলে প্রথমে আমরা দেখে আসি হচ্ছে এসটিপি। এসটিপি এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এটা হচ্ছে আমাদের এসটিপি। এবং মনে রাখবে এসটিপিতে আমাদের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে 1 ATM, আয়তন হচ্ছে 22.4 লিটার। ওকে। এবং 2 নম্বর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এসএটিপি। এসএটিপি এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। টেম্পারেচার অ্যান্ড প্রেসার। প্রেসার। ওকে। এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রা হবে 25 ডিগ্রি সেলসিয়াস, চাপ হবে 1 ATM এবং আমাদের আয়তনটা হবে 24.78 লিটার। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে এনটিপি। এনটিপি এনটিপি এনটিপির পূর্ণরূপ হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। অ্যান্ড প্রেসার। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রা হবে 20 ডিগ্রি সেলসিয়াস, আয়তন হবে 24.08 লিটার এবং চাপ হবে 1 ATM। এটা হচ্ছে আমাদের এনটিপি। তো এই ছিল হচ্ছে আমাদের গ্যাসের নির্ভরশীলতা এবং একক। তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে আমরা বয়েলের সূত্র সম্পর্কে জানবো। বয়েলের সূত্রটা কি সেটা আমরা একটু দেখি। বয়েলের সূত্র হচ্ছে যদি যদি টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, অর্থাৎ যদি তাপমাত্রা কোনো গ্যাস মিশ্রণে, একটা বদ্ধ গ্যাস মিশ্রণে যদি আমাদের তাপমাত্রাটা স্থির থাকে, সেক্ষেত্রে আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হবে। আয়তন হবে প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। যেমন আমরা এখানে দুইটা গ্যাস মিশ্রণ দেখানোর জন্য আমরা দুইটা বক্স নিয়ে আসি। যেমন এটা হচ্ছে একটা পাত্র, সাপোজ এটা একটা পাত্র। ধরো এর মধ্যে এইগুলো হচ্ছে আমাদের গ্যাসগুলো, এগুলো হচ্ছে গ্যাসের কণাগুলা। আর এই জায়গায় আরো একটা আমরা নিয়ে আসি, যেমন এইটা হচ্ছে আরো একটা পাত্র। যেমন একটা ছোট করে দিই। আচ্ছা, তো এখন দেখো যে আমরা যখন উপর থেকে এটার উপরে চাপ প্রদান করব,
তখন এর আয়তনটা কিন্তু কমে গেছে এবং গ্যাসগুলাও আরো কাছাকাছি চলে আসছে আগের থেকে, আরো এখন গ্যাসগুলো খুব কাছাকাছি চলে আসছে। তো এইটাই বলা হয়েছে যে যখন চাপ প্রদান করবে তখন আয়তনটা কমে যাবে যদি আমার তাপমাত্রাটা স্থির থাকে। এখন তোমরা সাইডে একটা টায়ারের চিত্র দেখতে পাচ্ছ। টায়ারের ক্ষেত্রে যে বিষয়টা হয়, এরা বয়েলের সূত্রকে মানে না। কেন মানে না? এর পিছনে কারণ হচ্ছে টায়ারে যখন গ্যাস ভরা হয় তখন এর ভিতরে যেহেতু একটা আমার প্লাস্টিক বা রাবারের একটা কোটিং থাকে, তো এই গ্যাসগুলা এই বদ্ধ টায়ারের ভিতরে যখন প্রবেশ করে, একটা গ্যাসের কণা আরেকটা গ্যাসের কণার মধ্যে একটা সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে প্রচণ্ড পরিমাণে তাপ উৎপন্ন হয় এবং তাপের কারণে এই গ্যাসের কণাগুলো তখন চারপাশে ছোটাছুটি করতে শুরু করে। তো ছোটাছুটি করার কারণে তখন এটা গ্যাসের আমাদের টায়ারের যে কোডিং আছে, কোডিং এর উপরে ধাক্কা দেয়, এতে করে টায়ারের আবরণটা বেড়ে যায়। কিন্তু আমরা জানি চাপ প্রদান করলে কি হয়, আমাদের আয়তনটা ছোট হয়, কিন্তু এই ক্ষেত্রে আয়তন বাড়ে। সে কারণে হচ্ছে আমাদের টায়ারের ক্ষেত্রে বয়েলের সূত্র মানবে না। ওকে, এখন আমরা চলো বয়েলের সূত্রটাকে একটু ক্যালকুলেশন করি। তাহলে আমরা জানি ভি সমান সমানুপাতিক হয়ে গেলে একটা কনস্ট্যান্ট আনা লাগে, তাহলে কে 1/p। এরপরে আমরা এখান থেকে লিখতে পারি যে ভি পি টাইপ এসে চলে আসলে ভিপি সমান হচ্ছে কে। এখন আমাদের অনেকগুলা যদি থাকে, ধরো আমরা লিখতে পারি যে P1 চাপের জন্য আয়তন হচ্ছে V1, P2 চাপের জন্য আয়তন হবে V2, P3 চাপের জন্য আয়তন হবে V3। তাহলে এখানে এমন করে Pn চাপের জন্য আয়তন হবে Vn। সবগুলো কত হবে? কনস্ট্যান্ট হবে। ঠিক আছে? যেমন মনে করো যে এই প্রথম কণাটা হচ্ছে 1 নম্বর কণা। ঠিক আছে? এই কণাটার উপরে চাপ দিলাম হচ্ছে আমি P1, এটার উপরে P2, এটার উপরে P3। তাহলে সবগুলার আয়তন এই যে লিখছি আমরা, P1 এর জন্য আয়তন হচ্ছে V1, এরকম হবে আর কি। ওকে, তাহলে আমরা এখান থেকে সামারাইজ করে পাচ্ছি যে P1 V1 সমান লিখতে পারি আমরা P2 V2। এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। ওকে, এবং তোমরা এটা মাথায় রাখবা যে সাধারণত উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে সকল গ্যাসই, মানে বাস্তব গ্যাসই যে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, অর্থাৎ বয়েলের সূত্রকে মানবে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে। আচ্ছা, এখন চলো আমরা বয়েলের সূত্রের গ্রাফটা একটু দেখে আসি। বয়েলের সূত্রের গ্রাফ, তাহলে 2 নম্বর টপিক হচ্ছে আমাদের গ্রাফ। গ্রাফ এখন বয়েলের সূত্রের গ্রাফে কি বলছে? বয়েল সাহেব তিনি 1660 সালে এই সূত্রটা প্রদান করেন এবং তিনি এখানে একটা রেখা তৈরি করেন যেটার নাম হচ্ছে আইসোথার্ম রেখা। তাহলে এটা হচ্ছে আইসোথার্ম রেখা। আইসোথার্ম রেখা। আইসোথার্ম রেখাটা কি আমরা একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি। এখানে আমরা একটা গ্রাফ আঁকাই, এটা ওয়াই অক্ষ এবং এদিক বরাবর থাকবে হচ্ছে আমাদের এক্স অক্ষ। এখন এদিক বরাবর হচ্ছে এক্স অক্ষ এবং এদিক বরাবর ওয়াই অক্ষ, এটা এক্স এবং এটা হচ্ছে ওয়াই। এখন আমরা কিছু বেসিক গ্রাফ দেখে আসি, যেমন ধরো এগুলো হচ্ছে বেসিক গ্রাফ, এ একটা গ্রাফ, এ একটা গ্রাফ। এখন আমরা নর্মালি কি জানি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এখন ওয়াই সমানুপাতিক এক্স এর গ্রাফটা কেমন হয়? এরকম মূলবিন্দুগামী, এটা হচ্ছে ওয়াই সমানুপাতিক এক্স এর গ্রাফ। এবং ওয়াই ব্যস্তানুপাতিক এক্স এর গ্রাফটা কেমন হয়? এরকম কার্ভ, এটা হচ্ছে ওয়াই ব্যস্তানুপাতিক 1/x এর গ্রাফ। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের দুইটা বেসিক গ্রাফ। তো আমরা এখানে যদি এদিক বরাবর এক্স অক্ষ বরাবর যদি আমরা ধরো এক্স ওয়াই না দিই, আমরা এই দিক বরাবর হচ্ছে আমাদের আয়তনটা বসাই আর এদিক বরাবর হচ্ছে চাপ বসাই। এখন এইটাই হচ্ছে আমাদের আইসোথার্মের গ্রাফটা হবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর চাপ এবং অয় অক্ষ বরাবর আয়তন বসিয়ে যে গ্রাফটি অঙ্কন করা হয় সেটাই হচ্ছে আইসোথার্ম রেখার গ্রাফ। তাহলে এখন আইসোথার্ম রেখার গ্রাফে তাহলে কেমন হবে? আমরা জানি পি সমানুপাতিক 1/p ভি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এটা কেমন হবে? এরকম ব্যস্তানুপাতিক গ্রাফ, এরকম ব্যস্তানুপাতিক। এরপরে এটা আরেকটা যদি আমরা ধরি, এটা এরকম হবে, আরেকটা যদি দেই সেটা এরকম হবে। এখন ধরে নাও যে এইটা হচ্ছে আমাদের T1 টেম্পারেচারের জন্য
এটা T2 টেম্পারেচারের জন্য, আর এটা হচ্ছে আমাদের T3 টেম্পারেচারের জন্য। তাহলে আমরা যদি এখন বলি যে কোনটা বড়, T1 বড়, T2 নাকি T3 বড়, তখন আমাদের বোঝার সুবিধার্থে আমরা এরকম একটা দাগ টানবো, এটা হলো ট্রিক্স। তাহলে এইখানে একটা পয়েন্ট হবে, এখানে একটা পয়েন্ট হবে, এখানে একটা পয়েন্ট হবে। এখন তোমরা যেভাবে করবা এটাকে, যে এইখানে যে থাকবে তার সাথে অক্ষ বরাবর যে থাকবে তার সম্পর্ক কিরকম। আমরা জানি ভি সমানুপাতিক টি, তাহলে সমানুপাতিক হলে এখানে সব থেকে বড় দেখা যাচ্ছে T3, তারপর হচ্ছে T2, তারপর হচ্ছে T1। তাহলে এখানে সব থেকে বড় হচ্ছে আমাদের T3 হবে, তারপরে হবে T2, এবং তারপরে হবে হচ্ছে T1। এই হচ্ছে আমাদের এদের মধ্যকার সম্পর্ক, এবং এই রেখাটাকেই বলা হয় হচ্ছে আইসোথার্ম রেখা। এই রেখাটাকেই বলা হয় হচ্ছে আইসোথার্ম রেখা। তাহলে আইসোথার্ম রেখার সংজ্ঞা কি? যে গ্রাফ পেপারে বা চক কাগজে এক্স অক্ষ বরাবর চাপ এবং y অক্ষ বরাবর আয়তন বসিয়ে যে রেখাটি অঙ্কন করা হয় সেটাকে বলা হয় আইসোথার্ম রেখা। আইসোথার্ম কেন বলা হয়েছে? এর পিছনে কারণ হচ্ছে যে এখানে তাপমাত্রাটা আমাদের স্থির থাকে, সে কারণে এটাকে আইসোথার্ম রেখা বলা হয়েছে। এখন চলো আমরা আরো কিছু গ্রাফ দেখে আসি, যেমন বলের সূত্রে আমাদের আরো কিছু গ্রাফ থাকবে। 2 নম্বর আমরা আরেকটা গ্রাফ এখানে আঁকাই। এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ। তাহলে এদিক বরাবর হচ্ছে আমরা যদি আয়তন বসাই, এদিক বরাবর যদি আমরা 1/p বসাই, এখন গ্রাফটা কেমন হবে? আমরা উপরে দেখতে পাচ্ছি v সমানুপাতিক 1/p। তাহলে এটা কিন্তু সমানুপাতিক, আগেরটা ছিল ব্যস্তানুপাতিক। তাহলে এই গ্রাফটা কেমন হবে? মূলবিন্দুগামী, এরকম মূলবিন্দুগামী, এরকম, এরকম। তাহলে এটা ধরো হচ্ছে আমরা T1 টেম্পারেচারের জন্য, এটা ধরো T2 টেম্পারেচারের জন্য, এটা ধরো T3 টেম্পারেচারের জন্য। তাহলে কোনটা সব থেকে বড় আমরা বলবো? আমরা এদিক বরাবর একটা দাগ টানবো, এবং এরা যে সকল পয়েন্টকে ইনসেক্ট করবে তার সাথে আমাদের এই আয়তনের কি সম্পর্ক আমরা আগেই দেখছি যে ভি সমানুপাতিক টি। তাহলে এই ক্ষেত্রে সব থেকে বড় হচ্ছে T3, তারপরে হচ্ছে T2, এবং তারপরে হচ্ছে T1। ওকে, ডান। এরপরে আমরা আরো একটা গ্রাফ দেখে আসি, চলো। সাধারণত বয়েলের সূত্র থেকে এই গ্রাফ রিলেটেড যদি প্রশ্ন হয়, এই কটা গ্রাফ থেকেই কোশ্চেন হয়। তো এই গ্রাফগুলো আমরা ভালোভাবে নিজেরা আয়ত্ত করব। তাহলে এটা হচ্ছে আমাদের এদিক বরাবর আমরা ধরো একটা চাপ ধরে নিতেছি, আর এদিক বরাবর হচ্ছে আমরা পিভি ধরে নিতেছি। এখন পিভির সাথে কি আমাদের চাপের কোনো সম্পর্ক আছে? দেখো তো, এখানে আছে? কোনো সম্পর্ক নেই। মনে রাখবা, যদি এক্স এর সাথে ওয়াই এর কোনো সম্পর্ক না থাকে, তাহলে ওই গ্রাফটা হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এরকম সমান্তরাল একটা গ্রাফ হবে। ঠিক আছে? তাহলে এইগুলো ছিল হচ্ছে আমাদের গ্রাফ, অর্থাৎ বয়েলের সূত্রের গ্রাফ। এখন পরবর্তী স্লাইডে আমরা বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত সম্পর্কে জানবো। তো চলো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। তাহলে এই স্লাইডে হচ্ছে আমরা বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত সম্পর্কে জানবো। অনুসিদ্ধান্ত, আমরা বয়েলের সূত্রটা কি জানি? যে P1V1 সমান হচ্ছে P2V2, এটা হচ্ছে বয়েলের সূত্র ছিল। এখন এই বয়েলের সূত্রে আমরা একটু এটাকে সামারাইজ করার জন্য সাইডে একটা দাগ টেনে কিছু লিখবো। যেমন আমরা জানি ঘনত্বের সূত্র কি ছিল? যে টি ইজ ইকুয়াল টু ঘনত্ব ডেন্সিটি, ডি ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, ঠিক না? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি? দেখো, যে আয়তন ইজ ইকুয়াল টু ঘনত্ব বাই হচ্ছে, মানে সরি, আয়তন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভর বাই ঘনত্ব, এটা। এখন যেহেতু আমাদের এটা একটা বদ্ধ পাত্রে করা হচ্ছে, যেমন আমরা যদি একটু আগের স্লাইডগুলোতে চলে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা যেহেতু একটা বদ্ধ গ্যাস চেম্বারের মধ্যে করা হচ্ছে, তাই হচ্ছে এখানে টোটাল গ্যাসের সংখ্যা কিন্তু সমান, অর্থাৎ এখানে ভরটা হচ্ছে কনস্ট্যান্ট, ডাব্লিউটা একই, দুই মাধ্যমের ক্ষেত্রে একই। তাই হচ্ছে এখানে আমাদের ডাব্লিউটা ফিক্স থাকবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি কি? এখান থেকে লিখতে পারতেছি যে V1 সমান ডাব্লিউ ডিভাইডেড বাই D1, এবং V2 সমান ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে D2। এখন চলো আমরা এখানে মানগুলো একটু বসাই দিই। যেমন P1 এর পরিবর্তে আমরা P1টা লিখলাম, এবং V1 এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে D1, এবং P2 V2 এর পরিবর্তে আমরা লিখতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই D2।
d2, এগুলো কিন্তু আমরা লিখতে পারি। এর পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে উভয় পাশ থেকে ডাব্লিউ বাদ গেল, তাই লেখা যায় p1/d1 সমান হচ্ছে p2/d2, a2/d2। এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত। এটা হচ্ছে p1/d1 সমান p2/d2। এবং এখান থেকে আমরা ঘনত্বের সাথে একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি, যে ঘনত্বের সাথে চাপের সম্পর্ক কি। তাহলে এখান থেকে আমরা পাই ঘনত্বের সাথে চাপের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ ঘনত্ব হচ্ছে চাপের সমানুপাতিক। যদি তোমাদের কখনো বলে যে ঘনত্বের সাথে চাপের সম্পর্ক, এটা আমরা কোন সূত্র থেকে পাই, তাহলে অ্যান্সার কিন্তু হবে বয়েলের সূত্র। এই বিষয়গুলো কিন্তু বইয়ের মধ্যে সেভাবে লেখা নাই, তো এই জিনিসগুলো মাথায় রাখবে। এখন চলো আমরা ঘনত্বের সাথে চাপের একটা গ্রাফ দেখে আসি। এটাও কিন্তু আমাদের বয়েলের সূত্রেরই গ্রাফ। গ্রাফগুলো খুব ভালোভাবে মাথায় রাখবে, কারণ গ্রাফ থেকে আমাদের প্রতি বছরই বিপুল পরিমাণে প্রশ্ন এসে থাকে। তো এদিক বরাবর হচ্ছে আমাদের ঘনত্ব এবং এটা হচ্ছে আমাদের চাপ। যেহেতু সমানুপাতিক তাই গ্রাফটা হচ্ছে এরকম মূলবিন্দুগামী হবে। এটাও এরকম মূলবিন্দুগামী। আমি তিনটা আঁকাচ্ছি কারণ আমি T1 T2 T3 তিনটা টেম্পারেচারের জন্য আঁকাচ্ছি। তাহলে এটা T1, এটা হচ্ছে T2 এবং এটা হচ্ছে T3। আচ্ছা, এখন এদের যদি বলি কোনটা সব থেকে বড়, আমরা জানি চাপের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে, যেটা আমরা সামনে দেখতে পারবো। এটা হচ্ছে গো-লুকাসের সূত্র আর কি, যেটা হচ্ছে সে বলছে যে চাপ হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। তাহলে আমরা এখান থেকেও বলতে পারি যে T3 সবার থেকে বড়, তারপরে হচ্ছে T2, তারপরে হচ্ছে T1। ওকে, এই হচ্ছে আমাদের বয়লের সূত্রেও এবং তার অনুসিদ্ধান্তগুলো ছিল। তো চলো আমরা পরবর্তীতে চার্লসের সূত্র সম্পর্কে জেনে আসি। এখন আমরা দেখব চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা কি, যদি যদি চাপ স্থির থাকে, P is equal to constant, তাহলে এরকম বলা হয়েছে যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন পূর্বের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। বৃদ্ধি অবলিক হ্রাস পাবে। ওকে, এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। এই চার্লসের সূত্রটা আমরা এখন একটু গ্রাফিক্যালি এবং ইকুয়েশনের মাধ্যমে দেখে আসি। তাহলে বলা হয়েছে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন পূর্বের 1/273 অংশ বৃদ্ধি অথবা হ্রাস পাবে। তাহলে আমরা ধরে নিই যে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে, তাহলে হচ্ছে B1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে হবে যে এখানে কি ঘটনা ঘটবে, আমরা এখানে একটু ভি এর উপরে দশমিক হয়ে গেছে, আমরা এটা একটু চেঞ্জ করে লিখি। আচ্ছা, এখন হচ্ছে আমরা চার্লসের সূত্রের সমীকরণ এবং এর গ্রাফটা দেখব। তো চলো শুরু করা যাক। চার্লসের সূত্রে বলা হয়েছে যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে এর আয়তন পূর্বের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে যদি বৃদ্ধি পায় তাহলে আয়তনও বৃদ্ধি পাবে। তাহলে 1/273 অংশ, এই যে আমরা লিখছি যে এটার সাথে মানে এই অংশটুকু যোগ হবে, আগের যে আয়তন ওটার সাথে এইটুক যোগ হবে। ঠিক আছে, এখন ধরো যে যখন 2 ডিগ্রি সেলসিয়াস আসবে, তখন হবে হচ্ছে V0 প্লাস V0/273, মানে 1 ডিগ্রি যেটা ছিল ওইটা প্লাস V0/273 যোগ হবে। তাহলে এখানে আলটিমেটলি কত হচ্ছে, V0 প্লাস 2 V0
273। এরকম আমরা যদি 3 ডিগ্রি নেই তাহলে এর সাথে আরো 3 ডিগ্রি, মানে আরেকটা V0 বাই 273 যোগ হবে। তাহলে আমরা যখন VT ডিগ্রি সেলসিয়াস নিব তখন তাহলে কিরকম হচ্ছে যে V0 প্লাস টি V0 বাই 273, এরকম হচ্ছে না বিষয়টা? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আর কি সমীকরণ, আমাদের বয়েলের সূত্রের, চার্লসের সূত্রের সমীকরণ। এখন চার্লসের সূত্রের আমরা চলো গ্রাফটা একটু দেখে আসি। এটা হচ্ছে চার্লসের সূত্রের গ্রাফ। আচ্ছা, এখন দেখো আমরা চার্লসের সূত্রের ক্ষেত্রে এদিক বরাবর হচ্ছে আমাদের আয়তন বসাবো এবং এদিক বরাবর হচ্ছে আমাদের তাপমাত্রাটাকে বসাবো। তাহলে এই গ্রাফটা কিরকম আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, তাহলে এই গ্রাফটা হচ্ছে এদিক বরাবর ছিল হচ্ছে আমাদের y ইজ ইকুয়াল টু এই অংশটুকু, টিটা হচ্ছে আমাদের x, এবং V0 বাই 273 হচ্ছে আমাদের m, মানে ঢাল। আর এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু যেটা আমরা এখানে ধরে নিতেছি, এটা ধরো হচ্ছে আমাদের সেই V0 ইনিশিয়াল আয়তন। ঠিক আছে, তাহলে এখন তাহলে গ্রাফটা কেমন হচ্ছে? V সমানুপাতিক mx প্লাস সি, এই গ্রাফ তো V সমানুপাতিক mx প্লাস সি এর মতো গ্রাফ হচ্ছে। তাহলে আমরা যদি V সমানুপাতিক mx প্লাস সি বা V সমান mx প্লাস সি এর গ্রাফ দেখি, তাহলে আমরা জানি গ্রাফটা কেমন হবে। গ্রাফটা হবে হচ্ছে এরকম, অয় অক্ষের ছেদবিন্দুগামী একটা মানে রেখা আর কি। এখানে আমরা দেখতেছি যে এটা হচ্ছে আমাদের সেই ঢাল, এটা হচ্ছে আমাদের সেই ঢাল, এবং ঢালের কোণ হচ্ছে থিটা। তাহলে এই মানটা হচ্ছে আমাদের V0 বাই 273। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্রের গ্রাফ। এখন দেখো, সরি, চার্লসের সূত্রের গ্রাফ। এখন হচ্ছে আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে পরম তাপমাত্রা। পরম তাপমাত্রা, তাহলে পরম তাপমাত্রাটা আমরা পরবর্তী স্লাইডে গিয়ে দেখে আসি পরম তাপমাত্রার বিষয়টা কি। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পরম তাপমাত্রার একটা স্কেল দেওয়া আছে। পরম তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রায় কোনো পদার্থের বা কোনো গ্যাস মিশ্রণের আয়তনটা শূন্য হয় সে তাপমাত্রাকে বলা হয় পরম তাপমাত্রা। তাহলে পরম তাপমাত্রা কি? পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা কি? যে তাপমাত্রায় কোনো গ্যাস মিশ্রণের আয়তনটা শূন্য হয় সেই তাপমাত্রাকে বলা হয় হচ্ছে পরম তাপমাত্রা। তাহলে যে তাপমাত্রায়, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য, গ্যাসের আয়তন শূন্য, তাই হচ্ছে আমাদের পরম তাপমাত্রা। এবং পরম তাপমাত্রা সাধারণত T is equal to -273 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আমাদের পরম তাপমাত্রা। ক্যালভিনে করলে 0 কেলভিন এটা হবে। আমরা সাইডে পরম তাপমাত্রার স্কেল দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি পরম তাপমাত্রা। এইটা, এইটা, এবং ফারেনহাইটে করলে এইটা, এগুলো হচ্ছে আমাদের পরম তাপমাত্রা। এখন পরম তাপমাত্রার ক্ষেত্রে যে আয়তন শূন্য হয় এটা কিন্তু আমরা এই চার্লসের সূত্র থেকে পাই। চলো আমরা এটা একটু দেখে আসি কিভাবে আমরা পাই। আমরা চার্লসের সূত্র থেকে পাইছি যে VT0 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু V0 প্লাস টি বাই V0 বাই 273, এটা পাইছি। এখন যখন আমাদের -273 ডিগ্রি সেলসিয়াস আসলো, 73 ডিগ্রি সেলসিয়াস আসলো, তখন আমরা এখানে লিখতে পারি V0 প্লাস টেম্পারেচার হচ্ছে -273 ইন্টু V0, নিচে হচ্ছে 273।
তাহলে এখানে দেখতেছি যে 273 কাটা গেলে থাকে ভি নট মাইনাস ভি নট, ভি নট থেকে ভি নট মাইনাস করলে থাকে 0। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা কত হচ্ছে আমাদের? শূন্য হচ্ছে, আমাদের আয়তনটা শূন্য হচ্ছে। ওকে, সে কারণে আমরা যদি পূর্বের গ্রাফটা একটু দেখে আসি, পূর্বের গ্রাফে আমাদের এখানে একটা তাপমাত্রা আমরা ধরে নিতেছি, এটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, 73 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা এদিক বরাবর ডট ডট দিয়ে আসবে, যেটা তোমরা বইয়ে দেখতে পারবে, এদিক বরাবর ডট ডট দিয়ে আসবে, অর্থাৎ এরকম হবে গ্রাফটা। ঠিক আছে, অর্থাৎ এই তাপমাত্রায় যে আয়তনটা আছে ওই আয়তনটা হচ্ছে আমাদের 0 হবে, v ইজ ইকুয়াল টু 0। এই পয়েন্টে অয় অক্ষের বিন্দু হচ্ছে 0। ওকে, এখন চলো আমরা পূর্বের স্লাইডে আবার চলে যাই, মানে এখন এই স্লাইডে আমরা হচ্ছে চার্লসের সূত্রের অনুসিদ্ধান্তটা দেখব, এবং চার্লসের সূত্রটা অরিজিনাল সূত্রটা কি সেটা আমরা দেখব। তাহলে এখন হচ্ছে আমরা যদি একটু দেখে আসি আমাদের সূত্রটা কি ছিল, যে VT ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে ভি নট প্লাস টি ভি নট বাই 273। মনে রাখবে তোমরা যে এই ভি নট বাই 273 এই অংশটুকুর নাম হচ্ছে আয়তন সম্প্রসারণ সহগ, আয়তন সম্প্রসারণ সহগ, এটা কিন্তু আমাদের আয়তন সম্প্রসারণ সহগ, মনে রাখবে। ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে যদি আমাদের ভি নটটাকে কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকে কি 1 প্লাস টি বাই 273 এরকম থাকতেছে। তাহলে এখানে ভি নট লসাগু করলে টি প্লাস 273, নিচে হচ্ছে 273 এরকম হচ্ছে। তাহলে তোমরা মনে রাখবে যে টি প্লাস 273 মানে হচ্ছে ক্যাপিটাল টি, নিচে হচ্ছে 273। তাহলে ভি নট বাই 273টা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা একটা কনস্ট্যান্ট মানে একটা ঢাল। আলটিমেটলি আমার এখানে থাকতেছে কি, টিটা থাকতেছে। তাহলে তখন আমরা এখান থেকে লিখতে পারি কি, যে ভি সমানুপাতিক টি, যেটা হচ্ছে আমাদের অরিজিনাল মানে সংক্ষেপণ হচ্ছে চার্লসের সূত্রের। ওকে, তাহলে আমরা যদি এটা একটা গ্রাফ আঁকাই যে ভি সমানুপাতিক টি এর গ্রাফটা কি, তাহলে এটা হচ্ছে আমাদের ভি সমানুপাতিক টি এর গ্রাফ, এদিক বরাবর এদিক বরাবর, এবং এই রেখাটার নাম হচ্ছে আমাদের আইসো বার রেখা। এটা মাথায় রাখবে যে চার্লসের সূত্রে আমরা যে রেখাটা পাবো সেটার নাম হচ্ছে আইসো বার রেখা। এখানে তাপমাত্রা এবং এদিক বরাবর আয়তন বসাইলে আমরা, যেহেতু এটা সমানুপাতিক, তাহলে গ্রাফটা কিরকম পাবো, এরকম মূলবিন্দুগামী, এরকম মূলবিন্দুগামী গ্রাফ পাবো। এবং এটা যদি আমাদের P1 চাপের জন্য হয়, এটা হচ্ছে P2 চাপের জন্য হবে, এবং এটা হচ্ছে আমাদের P3 চাপের জন্য হবে। আচ্ছা, এবং আমরা একটু আগে বয়লের সূত্র থেকে দেখছি যে আয়তনের সাথে চাপের কেমন সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। সেক্ষেত্রে আমাদের সব থেকে বড় হচ্ছে P1, তারপরে হচ্ছে P2 হবে, এবং তারপরে হচ্ছে P3 হবে। একটু আগে তোমাদের ট্রিক্সটা আমি বলে দিছি কিভাবে করা লাগে। এখানে যে থাকে তার সাথে ওই অক্ষরের যে সম্পর্ক সেই অনুসারে আমাদের এইটা হয়, এবং এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে বহুতবার আসতে দেখা গেছে। তাহলে এখন আমরা চলো বয়েলের যে সংক্ষেপণ সূত্রটা আছে ওইটা একটু প্রতিপাদন করে আসি। তাহলে ভি সমানুপাতিক যেহেতু টি, তাহলে এখান থেকে আমরা পরবর্তীতে লিখতে পারি V1 T1 সমান V2 T2 সমান ডট 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 আমরা লিখতে পারি Vn Tn ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট k। তাহলে পরবর্তীতে আমরা এখান থেকে লিখতে পারি যে V1 সরি আচ্ছা, এখন হচ্ছে আমরা ওটা সংক্ষেপণ ফর্মটাকে প্রতিপাদন করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি সমান কে টি, কারণ সমানুপাতিক এটা হলে একটা কনস্ট্যান্ট আসে। তখন পরবর্তীতে এখান থেকে লেখা যায় যে V1/T1 সমান হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তার পরবর্তীতে আমরা আগের মতো লিখতে পারি V1/T1
সমান v2/t2 সমান vn/tn ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে পরবর্তীতে আমাদের যে ফরম্যাটটা আসে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে v1/t1 সমান v2/t2। এখন চলো আমরা চার্লসের সূত্রের অনুসিদ্ধান্তটা দেখে আসি। তাহলে এখন আমরা দেখব চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত আচ্ছা, দেখো চার্লসের সূত্রে আমরা দেখছি কি যে v1/t1 সমান হচ্ছে v2/t2। তাহলে v1/t1 সমান হচ্ছে v2/t2। আমরা পূর্বের স্লাইডগুলো থেকে দেখে আসছি যে v1 এর পরিবর্তে কিন্তু লেখা যায় w ডিভাইডেড বাই হচ্ছে d1, আর v2 এর পরিবর্তে লেখা যায় w ডিভাইডেড বাই d2। যারা ভালো মতো বুঝো না তারা পূর্বের স্লাইডটা ভালোভাবে ফলো করো, তাহলে বুঝতে পারবে। এখন আমরা জানি যে যখন ভগ্নাংশ ভাগাকারে থাকে গুণ করলে হচ্ছে উল্টে যায়, তাহলে আলটিমেটলি এটা এরকম হয়ে যাবে w/d1 t1 সমান w/d2 t2। তাহলে উভয় পাশ থেকে w বাদ গেলে থাকে হচ্ছে d1 t1 সমান হচ্ছে d2 t2। এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। এবং এখান থেকে আমরা পাই যে ঘনত্ব হচ্ছে তাপমাত্রার ব্যস্তানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়াইলে আমাদের ঘনত্বটা কমে, অর্থাৎ গ্যাসগুলো খুবই কাছাকাছি চলে আসে, এতে করে হচ্ছে আমাদের ঘনত্বটা কমে যায়। তাহলে ঘনত্ব হচ্ছে তাপমাত্রার ব্যস্তানুপাতিক। ওকে, এটা হচ্ছে আমাদের ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক। এবং চলো আমরা ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক দিয়ে একটা গ্রাফও দেখে আসি। এই গ্রাফগুলো কিন্তু পরীক্ষায় বেশিরভাগ আসতে দেখা যায়, সে কারণে যখন পড়ানো হয় তখন এই গ্রাফগুলো খুবই মনোযোগ সহকারে লক্ষ্য করবে। এদিক বরাবর হচ্ছে আমাদের ঘনত্ব হবে এবং এদিক বরাবর হচ্ছে আমাদের আয়তন হবে, তাপমাত্রা হবে। তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, আমরা যেহেতু ব্যস্তানুপাতিক লিখছি তাহলে হচ্ছে এরকম কার্ভ। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।